আপনি জনগণের প্রতি সহনশীল হবেন না। আপনি একটা ঘটনার পরে স্বচ্ছতার ভিত্তিতে সেই ঘটনার মূল্যায়ন করবেন না। আপনি কোনো তথ্য দেবেন না। কতজন মারা গেছে, কতজন আহত আছে এবং আপনি তাদের ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন সেগুলো প্রকাশ করবেন না। আর আপনি এই যে মিটিং করতে যাবেন, এখানে মিটিং করবেন, সেখানে মিটিং করবেন। এটা তো কোনো পলিসি না। এইজন্য সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্ব বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার পালনে ব্যর্থ হয়েছে। তাদের কাছে এখনো সুযোগ আছে, ব্যর্থ হয়েছে। কারণ তারা রাতের বেলা রাত ৩টার সময় কেন এইচএসসি পরীক্ষা বাতিল করে বলেন? আপনি যখন সিদ্ধান্ত হলো যে আপনি কালকে শোক দিবস পালন করবেন, যখন ওখানে তো নিশ্চয়ই আলোচনা হয়েছে। ওই আলোচনার মধ্যেই তো এই সিদ্ধান্ত তো হয়ে যাওয়া উচিত ছিল যে কালকের পরীক্ষাটা বন্ধ থাকবে। আপনি পরীক্ষা বন্ধ করে দিলেন, করলেন না। আপনি রাত ৩টায় ৩:৩০টায় একটা ফেসবুক পোস্টিং দিলেন এবং এই সরকারের তো আরেকটা মজার জিনিস আছে। এই সরকারের অনেক উপদেষ্টা, অনেকেই রাতের পরে মানে গভীর রাতে তাদের বিভিন্ন ধরনের পোস্টিং দেয়। সেটা ফেসবুকে হতে পারে, টুইটারে হতে পারে, সোশ্যাল মিডিয়াতে হতে পারে, স্ট্যাটাস হতে পারে, তারা এইসব করে। এটা তো একটা মানে নতুন ধরনের ব্যবস্থা দেখছি। এটাই কি নতুন বাংলাদেশ? এটা জিজ্ঞাসা করতে হবে তাদেরকে। আমরা তো সবকিছু চাই দিনের আলোতে, যখন সরকারি অফিস আদালত খোলা থাকে, তো যখন মানুষজন কাজ করে, তখন আপনি এই সব জিনিস পুরো কাজ করবেন। কিন্তু আপনি সেটা করছেন না। জি, মঞ্জুরুল হক, তাহলে এই নতুন বাংলাদেশের এই অভ্যুত্থানের সরকারের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ বলার সময় এখনো আসেনি। ভবিষ্যৎ আমরা বলার কেউ না। তবে যেটা হচ্ছে যে আহ, সরকার লেজে অবস্থায় সরকার পরিচালনা করছে এবং বাংলাদেশের ইতিহাসে এত বিপরীতার্থক, এত হিপোক্রেসি এবং এত মিথ্যা কথা বলে এবং এত কথা বলে আবার সেই কথা ঘুরানো, এত সিদ্ধান্তহীনতা এবং এত অজনপ্রিয় সরকার বাংলাদেশের ইতিহাসে কখনো আসে। বাংলাদেশের ইতিহাসে এর আগেও ৩বার তত্ত্বাবধায়ক সরকার এসছে ৩ মাস করে, তারাও কেউ এত অজনপ্রিয় ছিল না। 1/11-এর সময় যে সামরিক বাহিনী সমর্থিত সরকার এসেছিল, তারাও এতটা অজনপ্রিয় ছিল না। বাট এই সরকার যতটা আপনি দেখেন অজনপ্রিয়। আজকে আসিফ নজরুল এবং শফিকুল আলমকে যেভাবে করে পালিয়ে যেতে হলো ৮ ঘন্টা অবরুদ্ধ থাকার পরে। তো এই সরকারের কাছে মানে তাদের এত অব্যবস্থাপনা, এত দুর্বলতার কারণটা কি? অথচ তারাই ছিল আইন। তাদের মুখের কথাই ছিল আইন। এই অবস্থায় হ্যাঁ, যাওয়ার কারণটা কি? সেটা তো আমি আগেই বললাম যে দুর্ঘটনা ঘটার পরে আপনি কার জন্য ওয়েট করবেন? দুর্ঘটনা ঘটার পরে সরকার প্রথমেই দায় স্বীকার করবে, সরকার প্রথমেই একটি বিবৃতি দেবে, তারপরে একটি কমিটি গঠন হবে। আমরা জানি সেই কমিটি গঠনের পরে রিপোর্ট হিমঘরে চলে যাবে, কোল্ড স্টোরেজে চলে যাবে, ওই রিপোর্ট জীবনেও আলোর মুখ দেখবে না। এটা আমাদের অভিজ্ঞতা আছে। ওই রিপোর্টও ভুল রিপোর্ট হবে, সেটাও আমরা জানি। যার দোষ না তার উপরে দোষ চাপানো হবে, যার দোষ তাকে বাঁচিয়ে নেওয়া হবে, সেটাও আমরা জানি। কিন্তু সেটা তো হচ্ছে পরের ঘটনা। কিন্তু প্রথম ঘটনাটা হচ্ছে আপনাকে দায় স্বীকার করতে হবে যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করছি। গঠন করার পরে সেই তদন্ত কমিটি এতদিনের ভেতরে বা দ্রুততম সময়ে জনগণের কাছে বিষয়টি উপস্থাপন করবে, প্রকাশ করবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, সরকার সমস্ত আহত এবং নিহত সবার দেখভালের বা সুচিকিৎসার ব্যবস্থা নিচ্ছে, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, এটার ব্যবস্থা নিচ্ছে। এইটার ভিতরে সরকারের যে বিবৃতি, সেই বিবৃতি ছিল দায়সারা। আইএসপিআর এর বিবৃতি ছিল দায়সারা। এরপরে যখন আইন উপদেষ্টা বিবৃতি দিলেন প্রয়োজন হলে আমরা বিদেশ থেকে চিকিৎসা আনবো, কেন প্রয়োজন হলে শব্দটা উচ্চারণ করতে হবে? প্রয়োজন কি হচ্ছে না মনে হচ্ছে আপনার? আপনার যে বার্ন ইউনিটটা আছে, সেই বার্ন ইউনিট দুটো বার্ন ইউনিটে কাজ করছে। একটি হলো সেনাবাহিনীর যে আপনার হাসপাতাল, সেখানে, আর একটি হচ্ছে ঢাকা মেডিকেলের পাশে যে বার্ন ইউনিটটা। তো আপনি এই বার্ন ইউনিট দিয়ে চিকিৎসা দিতে পারছেন না। দেশের সবচেয়ে দামি চিকিৎসক সামন্তলাল সেন, তাকে আপনি রিকোয়েস্ট করতে পারছেন না আপনাদের আত্মমর্যাদায় বাদে তাকে রিকোয়েস্ট করে ডেকে আনতে। আপনারা একে ওকে দিয়ে ফোন করিয়েছেন তাকে, কোনো দায়িত্বশীল কর্মকর্তা তাকে ফোন করেনি। আবার আপনারা বলছেন যে যদি প্রয়োজন মনে হয়। এই প্রয়োজন হওয়ার আগেই ভারত থেকে একটি চিকিৎসক দল অলরেডি রওনা হয়ে গেছে, সিঙ্গাপুর থেকে আরেকটি চিকিৎসক দল রওনা হয়েছে, হয়তো তারা আজকে রাতে এখানে এসে পৌঁছাবে। কিন্তু আমাদেরকে দুঃখজনক ভাবে 24 ঘন্টা ওয়েট করতে হলো বিমান বাহিনীর প্রধানের ওই বক্তব্যটি শোনার জন্য, যে সোশ্যাল মিডিয়ায় যা বলা হচ্ছে তা ঠিক না, আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে জনগণকে জানাবো। এবং ওগুলো বিশ্বাস করবেন, ওগুলো সব ষড়যন্ত্র। ওগুলো কুচক্রী মহল চালাচ্ছে। এটা 24 ঘন্টা পরে এসে বিমান বাহিনী প্রধানকে বলতে হলো।
তাহলে সরকার কি করেছে? সরকার কিচ্ছু করেনি। সরকার যেটা করেছে সেটা আজকে করেছে। সেটা হলো সরকার এই ছাত্রদের যে হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে যাওয়া, এই যে সচিবালয় ঘেরাও করা, এই যে সারাদিন মিটিং মিছিল করা, ছাত্রদের দাবি নেওয়া এবং দুজন উপদেষ্টাকে 9 ঘন্টা আটকে রাখা, এই ঘটনার প্রেক্ষিতে সরকার ভয় পেয়েছে। সরকার ভয় পেয়ে তার যে স্টেক হোল্ডার আছে সেই 4জন স্টেক হোল্ডারকে নিয়ে, 4টি স্টেক হোল্ডার দলকে নিয়ে সরকার মিটিং করেছে, হাসি হাসি মুখে একটি সেলফি তুলে পত্রিকায় প্রকাশ করেছে। That's it। এখন সরকারের দায়িত্ব যেই পালন শেষ। যেই এখন যেই একটি ব্যাংক থেকে বলা হচ্ছে আমরা 5 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। হ্যাঁ, আর হাইকোর্ট থেকে রিটের জবাবে রুল জারি করা হচ্ছে যে প্রতিটি নিহত ব্যক্তির জন্য 5 কোটি, আহত ব্যক্তির জন্য 1 কোটি টাকা দেওয়ার জন্য হাইকোর্ট রুল জারি করছে। তো আপনার হাইকোর্টকে রুল জারি করতে হবে কেন? হাইকোর্ট কখন রুল জারি করে? যখন কোনো ব্যক্তি হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। তো কোনো একজন ব্যক্তি যে রিট পিটিশন করছে, হাইকোর্ট তার পিটিশনের উত্তরে রুল জারি করছে। তাহলে সরকারটা কোথায় এখানে? জি, উপরন্তু প্রধান উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সাহায্য আবেদন করেছেন নাগরিকদের কাছ থেকে। পরে আবার সেটা রিমুভ করে নিয়েছেন। আবু আলম শহীদ খান, এই ন্যাক্কারজনক কাজ কেন? রিমুভ করার মধ্য দিয়ে তো এটা প্রমাণিত হয়েছে যে এটা তার অনুচিত স্ট্যাটাস ছিল। এটা করার তো কোনো দরকার ছিল না। বাংলাদেশের সরকার অনেক নানাবিধ আর্থিক সমস্যা থাকতে পারে, বাট বাংলাদেশ সরকার এরকম ফকির অবস্থায় চলে যায়নি যে আমাদের কিছু সংখ্যক মানুষ যারা নিহত হয়েছেন এবং আরো কিছু সংখ্যক মানুষ যাদের ছাত্র ছাত্রী যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য তাদের কাছে টাকা নেই। এটা হতে পারে না। দে হ্যাভ এনাফ মানি। তারা সবসময় তুলতে পারেন টাকা। এটা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল আছে, এটা এখন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল। সেই ত্রাণ তহবিলে সারা বছর ধরে মানুষ টাকা দিতে পারে, কোনো অসুবিধা নেই। বাট এইটাকে ইস্যু করে টাকা চাওয়ার বিষয়টা ঠিক হয়নি। ঠিক হয়নি বলেই তো তারা এটা উইথড্র করেছেন। এটা কোনো দরকার ছিল না। এবং সরকার তো আমরা যেটা বারবার আলোচনা করছি, যে সরকার এই পরিস্থিতিটাকে ঠিকমতো বিবেচনায় নিয়ে তার কি কি কর্তব্য ছিল তার একটা লিস্ট তৈরি করে সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু করা উচিত ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। সেই কাজটা সরকার করতে ব্যর্থ হয়েছে এবং ওটার ব্যর্থতার কারণে এখন তারা নানানবিধ যে কাজ করতেছে সেটা নিয়ে নানান প্রশ্ন উত্থিত হচ্ছে। আপনি সরকার শুধুমাত্র যদি ব্যর্থতার চালাতে কথা পারত। কেন বলছেন? আবু আলম মোহাম্মদ শহীদ খান, যেই সরকার বলেছে যে তারা ছাত্রদের ছাত্ররা তাদের নিয়োগকর্তা। আজকে যখন পুলিশ সেনাবাহিনী সেই ছাত্রদের উপর লাঠিপেটা করে এবং সেই ছাত্ররা যারা তাদের প্রিয় বন্ধুকে হারিয়েছে, রাইট? তার সহপাঠীকে হারিয়েছে এবং তাদের কেউ সন্ধান যায় না। সেই ছাত্রদের উপর যখন পুলিশ লাঠিপেটা করে তখন এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? না, একটা ঘটনা দিয়ে তো আপনি এটা বিবেচনা মানে কনক্লুশন করতে পারবেন না। বাট এটা সরকারের নৈতিক পরাজয় যখন তাদের যখন এটা সরকারের নৈতিক পরাজয়। আর একটা ঘটনা দিয়ে আপনি নৈতিকতা থাকে কিনা এটা কনক্লুশনে পৌঁছতে পারবো না। কিন্তু সরকার তো এর আগে ছাত্রদের বাঁধবেন, সরকার এর আগে আনসারদের উপর লাঠিপেটা করছে না, সরকার এর আগে আমাদের শিক্ষিকারা আনসাররা তো আসছিল তাদের নিয়োগকর্তা ছিল না। না, নিয়োগকর্তা তো দ্যাট ইজ এ মিসনোমার। ওটা যিনি বলছেন ওনার সাথে বসতে হবে আসলে। এই নিয়োগকর্তা এরকম হয় না। ওটা উনি বলছেন, এটা ভুল বলছেন, সোজা হিসাব। এটা ছাত্ররা কারো নিয়োগকর্তা হতে পারে না। একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকার গঠনের প্রয়োজন ছিল এবং সেই প্রয়োজনীয়তার ভিত্তিতে সবাই মিলে আলোচনা করে তারপরে একটি সরকার গঠনের ব্যাপারে তারা ঐক্যমতে পৌঁছে সরকারটি গঠন করেছেন। সেখানে উনি যেটা বলেছেন নিয়োগকর্তা, এটা ভুল। এটা বলাই উচিত হয়নি এবং এখন বলে ফেলছেন। এটা রিট্রাক্টও করতে পারতেন না। বাট উনার নিয়োগকর্তা ছাত্ররা কেন হবে? উনার নিয়োগকর্তা হবে দেশের জনগণ, সেই অর্থে। আচ্ছা, এই একই প্রশ্ন একটু মঞ্জুরুল হক আপনাকেও করতে চাই যে দেখুন এইভাবে করে ছাত্রদেরকে সে লাঠিপেটা করছে, রাইট? আজকে সচিবালয়ে দেখুন এই পুলিশ এই লাঠিপেটা করছে। অন্যদিকে ওই স্কুল প্রাঙ্গণেও সেনাবাহিনী ছাত্রদের উপর লাঠিপেটা করছে। তো এই সরকারের নৈতিক জোরটা কোথায় আর থাকে বলুন? যে লাঠিপিটা যেটা করছে এটি হলো জি। সরকারের রেগুলেশন অফ ওয়ার্ক। এটি সরকারের নিত্য নৈমিত্তিক কাজ। আইন শৃঙ্খলা রক্ষার নামে সরকারের পুলিশ বাহিনী বিভিন্ন বিক্ষুব্ধ জনগণের উপরে লাঠিপেটা করবে।
তাদেরকে ছত্রভঙ্গ করবে। এটি যেহেতু সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, তাই সেনাবাহিনী এই কাজে হাত লাগাচ্ছে, তা না হলে এটি শুধুমাত্র পুলিশের কাজ। তো এই কাজটি আপনাকে সরকার চালাতে গেলে করতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না, আপনাকে করতেই হবে। কিন্তু আপনি যে আগ বেড়ে বলেছিলেন যে তারা আমার নিয়োগকর্তা এবং আমাদের দেশে শুধু না, সারা পৃথিবীতেই সমস্ত রাজনীতি বা রাষ্ট্র পরিচালনার ভার এই তরুণদের হাতে ছেড়ে দেওয়া উচিত। তো এই কথাটি বলার সময় তার স্মরণে ছিল না যে তার বয়স তখন 85 বছর, তিনি আগে নিজে ছেড়ে দিয়ে একটি নজির স্থাপন করতে পারতেন। এই যে দেখো, তোমরা আমাকে নিয়োগ দিলে, কিন্তু আমি তোমাদের হাতে দায়িত্ব দিয়ে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম, যে তরুণরাই এগিয়ে আসুক। এটি ছিল হচ্ছে একটি নজির স্থাপন করা, তা তো তিনি করেননি। তিনি বসে আছেন, তার সমবয়সী আরো 20-22 জন উপদেষ্টা বসে আছেন, দুজন ছাত্রকে নিয়ে তিনি কুমিরের ছানার মতন প্রদর্শন করছেন যে তারুণ্যকে আমরা সামনে নিয়ে এসেছি, তারুণ্যরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এরাই আগামী দিনে দেশ চালাবে। এইসব ধাপ্পাবাজি কথা দিয়ে জনগণের একটা অংশকে আপনি কিছুদিনের জন্য প্রভাবিত করতে পারেন, কিছুদিনের জন্য প্রলুব্ধ করতে পারেন, বেশি দিনের জন্য এটা পারা যাবে না। সেই কিছুদিনের সময়সীমাটা পার হয়ে গেছে, এখন জনগণ প্রতিবাদ করছে। এখন এই প্রতিবাদের কারণে আপনার পায়ের তলার মাটি নরম হয়ে যাচ্ছে, আপনাকে বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এই যে আপনি গোপালগঞ্জে যে শক্তি প্রয়োগটা করলেন, এইরকম শক্তি প্রয়োগ কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটেনি। যে একটি রাজনৈতিক দলই নেই, সেই দলের কোনো কর্মী নেই, সেই দলের সমর্থক আছে, সেই সমর্থকরা তাদের প্রাণ দিয়ে ওই সমাধিকের ক্ষেত্রটা বাঁচাতে চাইছে। সেজন্য আপনার এই দলটি যখন উচ্ছৃঙ্খল কথাবার্তা বলেছে তখন তাড়া করেছে তাদেরকে। সেই তাড়া করার অপরাধে আপনি বাড়ি বাড়ি যে পাক হানাদার বাহিনীর মতন মহিলাদের সাথে অসদাচরণ করতে পারেন না, পুরুষ শূন্য করে দিতে পারেন না একটি জেলাকে। এবং যে শব্দগুলো এসছে, শব্দগুলো অপমানজনক বাঙালি জাতির জন্য। একজন মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার স্বামী কই, তিনি বলছেন স্বামী বাসায় নেই। তো তার উত্তরে বলা হয়েছে স্বামী না থাকলে এতগুলো বাচ্চা আসলো কোত্থেকে। কি জঘন্য একটা উক্তি, আপনি চিন্তা করুন, কত বড় অশ্লীল এবং কত বড় অমানবিক একটা উক্তি। যারা এই ধরনের, আমি এই ধরনের কাজগুলো সরকারকে এখন আরো বেশি করতে হবে। সরকার আগামীতে আরো বেশি এই ধরনের নিপীড়নমূলক কাজ তাকে করতে হবে টিকে থাকতে গেলে।